চুপ। হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই লাইফটা মেইনলি এইচএসসি পরীক্ষার্থী যারা মানে ছিল এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য। তো আজকে তোমাদের খুব বেশি সময় নিব না, হয়তো বা 20-25 মিনিট টাইম নিব। তো আজকে হচ্ছে আমাদের এসিএস অ্যাডমিশন ইংলিশ স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম গোল হ্যাকার্স, এটার হচ্ছে অরিয়েন্টেশন ক্লাস। তো আমি এখানে জাস্ট তোমাদের পড়ার কিছু স্ট্র্যাটেজি নিয়ে এবং আমরা পুরা ব্যাচটাতে কি কি ফিচার তোমাদেরকে অফার করছি, প্লাস মানে কিভাবে পড়াবো, বা তুমি এই সেশনটা দেখলে বুঝতে পারবা যে আসলেও মেডিকেলের ইংলিশের সাথে ভার্সিটির ইংলিশের কতটুকু ডিফারেন্স, বা ইঞ্জিনিয়ারিং ইংলিশটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। সো তোমরা হচ্ছে একটু বলো যারা লাইভে কানেক্টেড হয়েছে ভাইয়ার সাথে, আমার অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু তোমরা কমেন্টে জানাও। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি হচ্ছে শুরু করে দিই। আর হচ্ছে আমাদের যে মানে ব্যাচটাতে ক্লাস গোল হ্যাকার্স, সেখানেও আমি হচ্ছে লাইভটা দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা একটু বলো সব কিছু ঠিকঠাক থাকলে আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। ফাইনাল ওকে, হ্যাঁ অল ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো মেইনলি এই কোর্সটা নিয়েই আমি জাস্ট কয়েকটা কথা বলবো, যে এইচএসসি 25 ব্যাচে স্পেশালি যারা আছো এবং 26 ব্যাচেরও যারা ভাবতেছো যে ভাইয়ার কাছে অলরেডি একবার একাডেমিক পড়ছি, অ্যাডমিশনটা এগিয়ে রাখি, তাদের জন্যই আর কি এটা। তো এই কোর্সটা তো অনেকেই বলতেছো ভাই আপনি কি মেডিকেলে বেশি মানে ফোকাস করতেছেন না, এখানে মেডিকেলও কাভার হবে, ভার্সিটিও কাভার হবে, ইঞ্জিনিয়ারিংও কাভার হবে। তো এখন তোমাদের কিন্তু আমি অলরেডি এই যে কোর্স আউটলাইন যেটা, সেটা কিন্তু দিয়ে দিছি যে কি কি টপিক পড়াবো। তো তুমি যদি খেয়াল করো তুমি কিন্তু দেখবা যে এখানে যে টপিকগুলা সব জায়গায় লাগবে সেই টপিকগুলাই আগে দেওয়া আছে। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে বলো তো? 7 সেপ্টেম্বর আমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তো 7 সেপ্টেম্বর ক্লাস শুরু হবে এবং আমরা কিন্তু অলরেডি বলে দিছি যে আমরা 14ই ডিসেম্বরে ব্যাচটা শেষ করব। এইটা হচ্ছে আমাদের টাইম লাইন। হ্যাঁ, 14ই ডিসেম্বরে আমরা শেষ করব পুরা যতটুকু আছে ততটুকু। সো এখানে যেহেতু মেডিকেলের অনেক ক্যান্ডিডেট আছে, তারা ভাববা যে হচ্ছে কবে শেষ হবে, তোমরা কিন্তু অলরেডি কয় তারিখে কি পড়াবো এগুলা হচ্ছে দিয়ে দিছি। তো ধরো এই যে এখান থেকে রিটেন টুকু তো তোমাদের দরকার নেই, এইটুকু যারা solely ভার্সিটির প্রিপারেশন নিবে শুধু হচ্ছে তাদেরই হচ্ছে দরকার। ঠিক আছে, সো এই অংশটুকু কিন্তু মেডিকেলের যারা আছো তাদের হচ্ছে কোনো দরকার নেই। তো ক্লাসগুলো সম্পর্কে যদি বলি, ক্লাসগুলো হবে খুবই কম্প্যাক্ট এবং কনসাইজ, অর্থাৎ তোমার যা লাগবে তা। এবং ধরো আমি তোমাকে জাস্ট একটা অ্যানালিসিস দেখাই। এই মেডিকেলে তোমার 11-12 সাল থেকে 24-25 সাল পর্যন্ত এই টপিকগুলা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এই টপিকগুলাই আমি তোমাকে টাইপ ওয়াইজ ভালোভাবে পড়াবো। তারপর ধরো যারা হচ্ছে ভার্সিটির জন্য আসো, ভার্সিটির জন্য কিন্তু এখানে তোমাদের আমি অ্যানালিসিসটা দিছিলাম, হয়তো এখানে উঠে নাই। তো এরকম একটা ভার্সিটির জন্য তোমরা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কয়টা ভার্সিটির জন্য দিবেন? ভার্সিটি তো অনেক, এবং এখানে শুধু কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাই না, সায়েন্সের স্টুডেন্টরাও পড়তে পারবে, কমার্সের যারা আছে তারাও পারবে, আর্টস এবং বিভাগ পরিবর্তন যারা আছে তারাও কিন্তু হচ্ছে পড়তে পারবে। সো এটা কিন্তু সবার জন্য, এটা হচ্ছে সবার জন্য। এবং এখানে আসলেও মেইন যেটা আমাদের প্রবলেম হয়, আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলেও ইংলিশ অ্যাডমিশন ইংলিশটা আসলেও কীরকম, আমাদের পার্থক্যটা কি, মেডিকেল ইংলিশের সাথে ভার্সিটি ইংলিশের কি পার্থক্য এবং ইঞ্জিনিয়ারিং ইংলিশের কি পার্থক্য, এইটা তোমাদের মনে প্রশ্ন আসে না যা আসলেও কোন ইংলিশের সাথে কি পার্থক্য। তো একদম যদি মানে টিপিক্যাল কিছু কথাবার্তা বলি, অনেক বড় ভাই বলো বা অনেক জায়গায় কিন্তু বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালোভাবে নিলে এবং হ্যান্ড ক্যালকুলেশনটা পারলে, সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলতেছি, ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, ঢাবির প্রিপারেশন হয়ে যায়। এবং দেখা যায় যে সবসময়ই যারা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাই কিন্তু ঢাবিতে একদম টপ পজিশনগুলোতে থাকে। তো পড়া কিন্তু মোরলেস সেম, বাট এইখানে একটু ভিন্নতা আছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইংলিশটা হচ্ছে লেস প্রায়োরিটি, কারণ ভাই তোমার এখানে আসলে ইংলিশ কই লাগবে,
তোমার তো বুয়েটে আসে না, ইংলিশটা এখন বুয়েটে আসে না। সো যেহেতু বুয়েটে আসে না, অন্য অন্য জায়গায় যে খুব বেশি আছে তা কিন্তু আসে না। তুমি ধরো সিকে রুয়েট, এমআইএসটি, তারপরে হচ্ছে আইইউটি, ঠিক আছে, এই যে ভার্সিটিগুলো আছে এই সমস্ত জায়গায় কিন্তু ইংলিশটা বেশি লাগে। আবার ধরো বুটেক্স লাস্টে পরীক্ষা হয় লাস্টের দিকে, এগুলাতে লাগে। সো এগুলার জন্য কিন্তু প্রিপারেশনটা খুবই মানে কম্প্যাক্ট প্রিপারেশন। ধরো এগুলার একটা কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তুমি যদি মিস্টে দেখো না, মানে এমআইএসটির পরীক্ষা যদি তুমি দেখো, তুমি দেখবা হাতে গোনা কিছু রাইট ফর্মস অফ ভার্ব থেকে আসতেছে, কিছু ট্রান্সলেশন প্রোভার্ব থেকে আসতেছে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতেছে, কিছু ট্রান্সফরমেশন আসতেছে। এই দিয়ে তোমার মিস্টের শেষ। আইইউটিতে তুমি গেলে দেখবা প্রতি বছর একটা না একটা প্যাসেজ আসছে। বুটেক্সের ক্ষেত্রেও মোরলেস সেম। এবং সিকে রুয়েটের প্রশ্নটা ধরো একটু মেডিকেল মানে আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে ওগুলা করলেই কাভার হয়ে যাবে। সো ইঞ্জিনিয়ারিং ইংলিশ তোমাকে একদম কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, তুমি কোথায় পরীক্ষা দিচ্ছ। দেখো ভাইয়া, তুমি যখন হচ্ছে মানে এমআইএসটিতে পরীক্ষা দিবা, তোমার কিন্তু সব টপিক পড়ার দরকার নেই। ভাইয়া তোমাকে কি করব, যেহেতু এমআইএসটির পরীক্ষা সবার আগে হয়, ভাইয়া তোমাকে এরকম একটা অ্যানালাইসিস দিয়ে দিব এবং আমি বলে দিব তুমি এই টাইপগুলা পড়বা, এই রুলসগুলা পড়বা, তুমি অতটুকু পড়ে যাবা, তোমার হোপফুলি কাভার হয়ে যাবে। এর বাইরে আসলেও প্রশ্ন আসে না। তারপরে আমরা আমাদের যে মেইন আলোচনা, ধরো আমাদের মেইন আলোচনা হচ্ছে মেডিকেল ভার্সেস ভার্সিটি ইংলিশ, কি পার্থক্য। এখন যদি প্রিপারেশনের বস বলতে চাই যে আসলে ইংলিশ অ্যাডমিশনের প্রিপারেশনের বস কে, বস হচ্ছে ভাই ভার্সিটি, ঠিক আছে। এমনি তুমি যত প্রিপারেশন নাও সায়েন্সের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং যেরকম প্রিপারেশনের বস, এরকম বস হচ্ছে ভার্সিটি ইংলিশ। তো তুমি যদি ভার্সিটি ইংলিশটা পড়ো তাহলে কিন্তু তোমার মেডিকেলও কাভার হবে, ইঞ্জিনিয়ারিংও কাভার হবে। বাট তুমি ইঞ্জিনিয়ারিং ইংলিশ পড়লে কোনোদিন ভার্সিটি ইংলিশ কাভার হবে না, ঠিক আছে। বা মেডিকেল ইংলিশ পড়লেও ভার্সিটি ইংলিশ কাভার হবে না। সো ভার্সিটি ইংলিশটা হচ্ছে এখানে আমব্রেলা টার্ম। তো এর আন্ডারে এই প্রিপারেশনগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। এখন ভার্সিটির ক্ষেত্রে, ভার্সিটি তো ভাই বাংলাদেশে অনেক, তাই না, অগণিত ভার্সিটি। এখন আমি যদি ঢাবির কথাই বলি, ঢাবি আর মেডিকেলে আসলে পার্থক্যটা কি। তোমার না ভাই প্রশ্ন প্যাটার্নে পার্থক্য। আমি তোমাকে খুব সহজ একটা এক্সাম্পল দিই। মেডিকেলে পার্টস অফ স্পিচ থেকে তোমার 4-5টা প্রশ্ন আসবে এবং খুবই বেসিক লেভেলের প্রশ্ন আসবে। ধরো একবার চলে আসছে ইনকোয়েটিভ ভার্ব কি, এটা তো আর প্রতি বছর আসে নাই, রাইট। তোমাকে কি আসবে মেডিকেলে, ধরো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে আমি উদাহরণ দিই। তুমি যদি মেডিকেলের জন্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়তে চাও, তোমার কয়েকটা জিনিস পড়তে হবে। কি পড়তে হবে জানো? ওই যে তোমাদের আমি পড়াই না যে নাউনের সাথে এলওয়াই থাকলে হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে হয় কি অ্যাডভার্ব, আবার ডাবল এলওয়াই থাকলে কি হয়, দেখেই বলে দেওয়া যায় অ্যাডভার্ব। তুমি বিশ্বাস করো 10 বছরে 5-6 বার এই রুলসটা থেকেই প্রশ্ন আসছে। সো তোমার কি এখানে অ্যাডভার্বের টাইপস পড়ার কোনো দরকার আছে, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি এগুলা পড়ার দরকার আছে? দরকার নাই। তুমি মেডিকেল আসো, তুমি অ্যাডজেক্টিভের কথা চিন্তা করো, অ্যাডজেক্টিভে এই রুলস যেটা বললাম সেটা আসবে, সেটা থেকে প্রশ্ন আসছে। আবার ধরো দুইটা নাউন পাশাপাশি আসছে, প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করতেছে, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই গঠন থেকে তোমার মেডিকেলে প্রশ্ন আসবে, ঠিক আছে। আবার সর্বোচ্চ যেটা আসবে, ধরো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বও বসতে পারে, ওইটা। এই প্রশ্নগুলাই কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে মানে পাবা। কিন্তু তুমি ঢাবিতে আসো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ঢাবিতে কি আসবে? ঢাবিতে একটা টপিক আছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, ওই অংশটা থেকে বেশি প্রশ্ন আসবে। ধরো পার্টস অফ স্পিচে তুমি অনেক কিছু পড়ে যাচ্ছ ঢাবির জন্য, বাট তোমার কি প্রশ্ন আসবে জানো? নিচের কোনটা ভার্ব, বা তুমি ওই যে তোমাদেরকে একদম পার্টস অফ স্পিচ পড়ানোর আগে যে টপিকটা পড়াই, কি টপিক পড়াই বলো তো? যে সাফিক্স প্রিফিক্স, এর মাধ্যমে তুমি পার্টস অফ স্পিচটা কিভাবে চিনবা, ওই বেসিক আলোচনাটা থেকে তোমার প্রশ্ন আসবে। তোমার মেডিকেলে হয়তো বা দিবে যে এটা কোনটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, তোমাকে সাফিক্স দেখে বা প্রিফিক্স দেখে চিনতে হবে ঢাবিতে এইটা হচ্ছে ভার্ব। তুমি মেডিকেলের জন্য ট্যাগ কোশ্চেন পড়লেও হবে, না পড়লেও হবে, কন্ডিশনালসটাও আহামরি গুরুত্বপূর্ণ না। বাট তুমি ঢাবিতে যদি পরীক্ষা দিতে যাও, তোমার ট্যাগ কোশ্চেন, ফ্রেমিং কোশ্চেন, এমবেডেড কোশ্চেন লাগবেই লাগবে, তোমার লাগবেই লাগবে, কন্ডিশনালস তোমার লাগবেই লাগবে, ঠিক আছে। এইরকম মার্কি টপিকগুলা আমরা হচ্ছে তোমাদেরকে বলে দিব এবং এইভাবে পড়বা। এইটা তোমাদেরকে কেন বলা জানো? তোমরা অনেকেই বলতেছো ভাই আপনি মেডিকেল নিয়ে বেশি পোস্ট করতেছেন, ঢাবি নিয়ে পোস্ট করতেছেন। না ভাই, আমি তো সব পোস্ট তো সারাদিন তো মানে ফেসবুকে করবো না, তাই না? আমি যখন পড়াবো তখন ব্যাপারগুলা আমি হচ্ছে তোমাদের কাছে আরো ক্লিয়ার করবো এবং পড়ানোর সময় স্পেসিফিক ভাবে বলে দিব যে এইটা এইটার জন্য। একদম আমাদের এই ব্যাচটা লাস্ট কৃষিগুচ্ছ পর্যন্ত। সো
সবার সব জায়গায় চান্স হবে না। তো একদম কৃষিগুচ্ছ পর্যন্ত তোমরা আমার কাছ থেকে সাপোর্ট পাবা, এবং ওইটার জন্য কি কি দরকার আমি বলে দিব, এবং অ্যানালাইসিস করে যদি তুমি অ্যাডমিশন ইংলিশটা পড়ো, এটা সবচেয়ে সহজ। এখানে ধরো মেডিকেলে 13-14 পাওয়া বা ঢাবিতে টপ করা খুবই সহজ। কারণ কি বলতেছি জানো, কোভিডের আগে বা 18-19 সালে 20 সালে ঢাবিতে প্রশ্ন খুবই ডিপ কোর বেসিক থেকে আসতো। সত্যি কথা বলতে গেলে এখনকার প্রশ্ন এগুলা আহামরি কোনো বেসিক থেকে আসে না, ঠিক আছে? যেহেতু আহামরি কোনো বেসিক থেকে আসে না আর সহসাই প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে না, এই জন্য কিন্তু আমরা হচ্ছে ভরসা করতে পারি আমাদের যা আছে সেগুলাই ঘুরে ফিরেই আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া মেডিকেল নিয়ে আপনি বলছেন, মেডিকেলে কিন্তু আমি অলরেডি বলে আসছি যে মেডিকেলে আমার নতুন করে বলার কিছু নাই। গত বছর শুধুমাত্র ক্লাস স্লাইড থেকে আমাদের যে 14টা গ্রামার প্রশ্ন এসেছিল তার মধ্যে 13টা একদম ওই কনসেপ্টগুলো থেকেই আসছিল। একটা প্রশ্নের অর্ধেক আসছিল, বাকি অর্ধেক আসে নাই, বাট ওইটা পারার মতো। কিন্তু আমি ওইটা বলবো না যে ডিরেক্ট আসছে, কারণ আমি ওখানে প্যারালালিজম টপিকটা পড়াইনি ওই ব্যাচে, কারণ মেডিকেলে খুব একটা আসে না। বাট প্রোনাউনের যে ইউজটুকু ছিল অতটুকু কিন্তু আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? এই জন্য আমি ওইটা কোনো সময় বলি না যে ওইটা আমার পড়ানো থেকে আসছে। ঢাবিতে যদিও ঢাবি ফোকাসড পড়াই নেই, যে আর্কাইভ ক্লাসগুলো আপলোড দিচ্ছে ওগুলা থেকে ঢাবিতে 7-8টা যে গ্রামার আসছিল ওগুলোই ঘুরে ফিরে আসছে, আমি কিন্তু অলরেডি পোস্ট দিছি। সো কন্টেন্ট কিন্তু আমাদের এতটাই প্রেশাস, এবং যেহেতু 1 বছর মানে তোমরা পরে পড়তেছো, সো কন্টেন্টগুলো কিন্তু আরো আপডেট হয়েছে। ইন দ্য মিন টাইম আমি যে এই বইটা লিখছি, ঠিক আছে, এই বইটার পেছনে এত ইফোর্ট, তোমরা কিন্তু অলরেডি যারা বইটা কিনছো তারা বুঝতে পারতেছো যে এই বইটা তোমার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। এবং এই একটা বই লিখতে যায় আমার ধরো আরো 10টা বই পড়তে হয়েছে দেশি বিদেশি, ওই জ্ঞানগুলো আমার মধ্যে আসছে। আমারও তো 1 বছরে জ্ঞানের লেভেলটা বাড়ছে। সো সবকিছু মিলায় তোমাদেরকে আমার মনে হয় খুব ভালোভাবে আমি হচ্ছে তোমাকে হচ্ছে করতে দিব, মানে আউটপুটটা দিতে পারবো। ভাইয়া ডিসেম্বরে ক্লাস শেষ হলে বিইউপি এক্সামের প্রিপারেশন নিতে পেইন হয়ে যাবে। ভাইয়া আমি বিইউপির জন্য সর্বোচ্চ তোমাকে সাজেশন দিয়ে দিতে পারবো যে তুমি এইটা পড়বা, আর্কাইভ ক্লাস আছে তুমি দেখে নিতে পারবা। আমি কোনো সময় এটা বিইউপি ফোকাসড কোর্স না, আমি কিন্তু কোনো জায়গায় আমি বিইউপির কথা লিখি নাই, কারণ বিইউপির আগে আমার পক্ষে খুবই টাফ মানে শেষ করা। সো আমি বিইউপি এটা লিখি নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ভার্সিটি বইটার সাথে অ্যাড করলে ভালো হয় না? না ভাইয়া, ওইটা যেভাবে আছে তোমরা ওভাবেই কিনে নাও, ঠিক আছে? ওইটা ওইভাবেই সিস্টেম করা। সো এইটা আসলে এখন চেঞ্জ করা একটু টাফ। সো যেহেতু তোমরা আলাদা কিনে নিতে পারছো, তোমাদের ভার্সিটির জন্য যদি প্রয়োজন হয় তোমরা হচ্ছে কিনে নিও। এখন কথা হচ্ছে ভাইয়া গ্রামার আপনি কিভাবে পড়াবেন? রাইট, গ্রামার কিভাবে পড়াবেন? গ্রামারটা ধরো এই জায়গায় আমি আমারই একটা স্লাইড দেখাই, এটা এবছরই নেওয়া ক্লাস, ধরো মেডিকেল ব্যাচে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আসলে কিভাবে পড়াইছি, ধরো আমি কিন্তু একদম বেসিক থেকে পড়াই, ঠিক আছে? বেসিক মানে একদম বেসিক থেকে, এবং এর বাইরে প্রশ্ন আসা খুবই টাফ। ধরো এইটা লিঙ্গুইস্টিক্সের হচ্ছে কিছু শাখা আছে, ধরো মরফোলজি, সিনট্যাক্স, তারপর হচ্ছে প্র্যাগমেটিক্স, ডিসকোর্স অ্যানালিসিস, ঠিক আছে? সো এই যে আমি শব্দগুলা বললাম, তোমার কাছে মনে হবে ভাই এগুলা কি বলতেছেন? ট্রাস্ট মি, আমি কিন্তু সবসময় বলি যে বিসিএস প্রিলির প্রশ্নগুলা মেডিকেল ভার্সিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 21-22 সালে তোমার যে কোনো বড় ভাইয়া আপুকে শুনে দেখো, 21-22 সালে তোমার মেডিকেলে যে ফ্রেজ ক্লজ থেকে প্রশ্ন আসছে, এর আগে মেডিকেলে কোনোদিন ফ্রেজ ক্লজ থেকে প্রশ্ন আসে নাই। বাজারে যত প্রচলিত মেডিকেল কেন্দ্রিক বই আছে আমি কোনো সময় ফ্রেজ ক্লজ পাই নাই। বাট ওই টপিকটা কোথা থেকে আসছে? ওই টপিকটা আসছে এক একাডেমিকের মডিফায়ার্স থেকে আসছে। দ্বিতীয়ত যদি চিন্তা করি, তখন বিসিএস পরীক্ষাগুলোতে রেগুলারলি অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ থেকে আসতেছিল। সো বিসিএস এ যেটা 2 দিন আগে পরে আসে এবং যেটা রেলেভেন্ট সেটা তোমার পরীক্ষায় আসবেই, তুমি যেখানেই পরীক্ষা দাও। সো বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে সিনট্যাক্স আসলেও কি, যে সিনট্যাক্সটা কি নিয়ে হচ্ছে ডিল করে। তো তোমাকে আমি কিন্তু এই প্রশ্নটা থেকেই শুরু করছি। তো ধরো সিনট্যাক্স, সেমান্টিক্স, এটমোলজি, মরফোলজি, এগুলো আসলেও কি, এই টার্মসগুলো যদি জানা থাকে তোমার কিন্তু যে কোনো জায়গায় কাজে লাগবে, বা একটা প্রশ্ন আসলেও তুমি পারবা। তারপর ধরো আমরা সুন্দরভাবে স্লাইডে এত বেশি প্রশ্ন রাখা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলেও কি রেফার করে, এবং আমরা কিন্তু সবকিছু আমাদের টাইপ এবং কেস ওয়াইজ। এখন এইখানে ঘটনা হচ্ছে একটা জিনিস কিভাবে পড়াবো, প্রথমত টাইপ ওয়াইজ পড়াবো। টাইপের আন্ডারে তোমার থাকবে কেস, ধরো এইটুকু সব বইই লেখা থাকে, কিন্তু এই জিনিসটা কেন হয়েছে তুমি কিভাবে মনে রাখবা? এইটার জন্য আমার কনসেপ্ট অংশটুকু, এই কনসেপ্ট অংশটা দিয়ে আমি তোমাকে বোঝাবো যে কেন এখানে হচ্ছে সিঙ্গুলার হইলো না প্লুরাল হইলো, এইটার আগে কি হবে, এটার পরে কি হবে। তুমি যদি এই কনসেপ্টটা নিতে পারো, তোমার যত কঠিন প্রশ্নই আসুক তুমি কিন্তু আটকাবা না ভাই, খাটকাবা না ভাই। খালি কি কনসেপ্ট? আরে ভাই শুধু কনসেপ্ট পড়লেই হবে না, কনসেপ্টের সাথে প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস তো একটা রুলসের পরে বাজারের টিপিক্যাল বইগুলাতে এত বেশি প্রশ্ন থাকে,
কোনটা রেখে কোনটা সলভ করবো ভাই? প্রথম কথা হচ্ছে ক্লাস স্লাইডে যা আছে তুমি ওইটুকুই পড়ো, ওইটুকু পড়েই তুমি যে কোনো পরীক্ষায় টপ 90% প্লাস মার্কস তুলতে পারবা, এর বাইরে তোমার কিছু পড়তে হবে না। ধরো এই যে এই রিলেটেড যত প্রশ্ন আছে ইম্পর্টেন্ট আমি কিন্তু দিয়ে দিছি। একটা টাইপের আন্ডারে অনেকগুলা কেস থাকতে পারে, অনেকগুলা কেসের আন্ডারে অনেকগুলা প্রশ্ন থাকতে পারে, এবং এইভাবে কিন্তু জিনিসগুলো সিস্টেমেটিক্যালি দেয়া। এখানে কি জগন্নাথের প্রশ্ন নাই, বিসিএস এর প্রশ্ন নাই, সবকিছুর প্রশ্ন আছে। ধরো এই যে বলো ভাইয়া সি ইউনিট কভার হবে, সি ইউনিটকে আমি কোশ্চেন সলভ করাই দিচ্ছি না। কয়েকজন আমাকে কয়েকটা প্রশ্ন করছো, ভাইয়া আপনি কোশ্চেন ব্যাংক সলভ করাবেন না? কোশ্চেন ব্যাংক নিজের সলভ করার জিনিস ভাই, আমি তোমার কোর্সে কেন কোশ্চেন ব্যাংক সলভ করাবো? আমি তাইলে এগুলা কি করাচ্ছি? আমি তোমাকে কোশ্চেন ব্যাংকটাই সলভ করাচ্ছি বা টাইপ ওয়াইজ সলভ করাচ্ছি। এই জিনিসগুলো যখন তুমি প্রত্যেকটা টপিক পড়া শেষ করবা, তুমি তখন মডেল টেস্ট দিবা কোশ্চেন ব্যাংক দেখে দেখে। ঠিক আছে, আমি তোমাকে ওইভাবে ডিরেক্ট বলবো না যে আজকে ঢাবি 21-22 সালের প্রশ্ন সলভ করাবো, কালকে ডেন্টাল 22-23 সেশনের কোশ্চেন সলভ করবো, ওই কাজ আমি করবো না। ওইটা কিন্তু আমি আগেই বলে দিছি। ডেন্টালের প্রশ্ন আমরা সলভ করতেছি, ডিউ এর প্রশ্ন সলভ করতেছি। দেখছো তো ডিউ সি ইউনিটে যেটা 18-19 সালে আসছে, সেম টাইপটাই কিন্তু তোমার রিপিট হয়েছে 21-22 সালে, জাস্ট 2 বছর পরে। তাহলে কি এখানে খুব কঠিন কিছু আসে? কঠিন কিন্তু কিছু আসে না। এবং এই যে অনেকে বলো ভাই সিকের ওয়েট কভার হবে না, সিকের ওয়েট কি কভার হয় কি হয় না? এটা কিন্তু আমার একটা র্যান্ডম স্লাইড, আমি জাস্ট বাসায় একটু আগে আসছি, এই জন্য কিন্তু লাইভটা 1 ঘন্টা পিছিয়ে দেওয়া। জাস্ট একটা র্যান্ডম স্লাইড নিয়ে আমি কিন্তু দেখাচ্ছি ভাই এগ্রি ক্লাস্টার কভার হবে না। ভাই তোমার দুনিয়ায় বাংলাদেশে যত পরীক্ষা আছে সব পরীক্ষা কভার হবে, বাট আইবিএ হবে না, কারণ আইবিএ এর প্যাটার্নটা একটু আলাদা, আমি ওই প্যাটার্নে পড়াবো না। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তুমি যখন স্লাইডটাই দেখবা তোমার কিন্তু আর কিছু দরকার নেই। এখন তোমার মনে হচ্ছে ভাই আপনার স্লাইড এটা 175 পাতা, আমি কি 175 পাতার নোট করবো? আরে না রে পাগলা, 175 পাতার মধ্যে 100+ প্রশ্নই আছে। ঠিক আছে, হয়তো 15-20 পেজ আমার হাতে লেখা আছে, আর কিছু বইয়ে যেভাবে রুলস থাকে সেটা। তাইলে এটা সমাধান কি শর্ট টাইমে নোট করার? ভাই এই যে শর্ট টাইমে নোট করার এইটাই সমাধান। এই যে এই বইটা ধরো, আমি যে এক্সাম্পল গুলা দিছি যেভাবে লেখা, আমার কিন্তু সাইজ মানে স্লাইডের সাথে বইয়ের একটা মিল আছে। স্লাইডেরই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই বই। তো এই বইয়ের ভাই পিডিএফ দিবেন না? ভাই হার্ড কপি বইয়ের পিডিএফ আমি দিব না। তোমার যদি প্রয়োজন হয় তুমি রম্বস পাবলিকেশন থেকে বইটা কিনে নিও। ঠিক আছে, তো তোমার ধরো এই যে সিনট্যাক্স কি হ্যান ত্যান এগুলো কিন্তু আমি লিখে দিছি বইতে, আমি লিখে দিছি, যা যা কোশ্চেন লাগবে লিখে দিছি। তাহলে তোমার কাজ কি ভাই? আচ্ছা সম্পদ ভাই এখন কি পড়াচ্ছে? টাইপ 1 এর কেস 1 পড়াচ্ছে। আচ্ছা এটা তো বইয়ে আছে, এটা তো বুঝলাম সম্পদ ভাই কি পড়াইছে। আচ্ছা এইটার বাইরে সম্পদ ভাই একটা কথা বলছে। কি কথা বলছে? সম্পদ ভাই এটার কনসেপ্ট নিয়ে কথা বলছে, এইটার কনসেপ্ট নিয়ে কথা বলছে। কি কনসেপ্ট নিয়ে কথা বলছে এইটাই তুমি এখানে লিখবা। কি হইলো? আচ্ছা এই পেনটা হয়তো কাজ করতেছে না। তাহলে এই যে এখানে সম্পদ ভাই কনসেপ্ট বলছে যে এটা কেন হয়, তুমি এটা ছোট্ট করে নোট করে রাখলা খাতাতে, পরে তুমি দুইটা মিলাইলা। ঠিক আছে, পরে তুমি দুইটা মিলাই নিলা, গেল? আচ্ছা কি কালিতে সমস্যা না কি সমস্যা এটা? ওকে বুঝতে পারছি। হ্যাঁ এই তো। তারপর ধরো এই যে এনাফ কোয়েশ্চেন সলভ, ভাই এখানে এই বইতে অনেকেই ধরেই বলবা ভাই কোশ্চেন এত কম। ভাই কোশ্চেন কম না, টু বি অনেস্ট একটা নিয়মের 100টা প্রশ্ন সলভ করার চেয়ে তুমি যদি 10টা নিয়মের 100টা প্রশ্ন সলভ করো ওইটা তোমার কাজে দিবে। এবং এই জন্যই কিন্তু 336 পাতার মধ্যে তোমার সবকিছু তুলে ধরা হয়েছে। এবং তুমি যদি জাস্ট এই বইটাও পড়ো, বইটাও ঠিকঠাকভাবে পড়তে পারো এবং ক্লাসটা করো, তোমার জন্য বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। সো মেডিকেলের জন্য এর বাইরে আসলেও কিছু লাগবে না। এবং ঢাবি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এটাতেই এনাফ। এখন কথা হচ্ছে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, এইটা পড়লে কি কাভার হবে? প্রথম কথা হচ্ছে ভাইয়া কাভার হবে, কনসেপ্ট যা আছে কাভার হবে। বাট আমি তোমাকে ডিরেক্টলি কোনো সময় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের এই বইটা কিনতে বলি না। কেন বলি না? কারণ এখানে এনাফ ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন গুলা নাই, টাইপ গুলা আছে, কেস গুলা আছে, এর বাইরে আসবে না। কিন্তু হুবহু যে প্রশ্নটা আছে আমি ওইটা অ্যাড করি নি। আমারও এটা হচ্ছিল আমার এন্ডের থেকে ভুল বলতে পারো, আমার উচিত ছিল প্রশ্নগুলো অ্যাড করা, বাট সামহাও আমি মিস করে গেছি। বাট ওই মিস করলেও কিন্তু তোমাদের কিছু না, আমি কিন্তু ওগুলা ক্লাস স্লাইডে দিয়ে দিব। সো ক্লাস স্লাইড পড়াটা হবে সবচেয়ে মানে তোমার ইম্পর্টেন্ট কাজ, এবং ক্লাস স্লাইডের সাথে তুমি বইটা সমন্বয় করে পড়বা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া মানবিকের বি ইউনিটের জন্য মেমোরাইজিং পার্টটা কিভাবে করব? আচ্ছা এইটা আমি বলবো, এইটা আমি বলবো। এখন মেডিকেল নিয়ে মোটামুটি তুমি বুঝে গেছো। এখন এই যে ভোকাবুলারি পার্টের কথা বলতেছে, আচ্ছা ভোকাবুলারি পার্টটা আসলে কি করা যায়? তুমি যদি দেখো গত বছর মেডিকেলের যে শব্দটা আসছে
বিগত সালের প্রশ্নই আসছে। চিটাগাং ভার্সিটিতে 11-12 সালে হয়তোবা কোনো একটা সেশনে প্রশ্নটা আসছিল, ওই প্রশ্নটাই আসছে। এইটা হচ্ছে আমার বইয়ের ভোকাবুলারি চ্যাপ্টার। ভাই এটা তো সব জায়গায় এরকম চার্ট থাকে, আপনার বইয়ের স্পেশালিটিটা কি? ভাই আমি তোমাকে প্র্যাকটিসে ফোকাস করছি, এখানে আমি তোমাকে পাতার পর পাতা ওয়ার্ড দিই নেই, যে প্রশ্নগুলো আসছে। এবং এখানে দেখো প্রত্যেকটা জায়গায় তোমার কি লেখা, ঢাবি ডি ইউনিটে 9-10 সালে এটার সিনোনিমটা আসছে, এই ওয়ার্ডটা আসছে। ধরো এই ওয়ার্ডটা তোমার সিইউতে আসছে, তোমার যা আসছে তাই দিছি, বেহুদা কিছু দেই নাই ভাই। 45তম বিসিএস এটার অ্যান্টোনিমটা আসছে। তো তুমি যখন দেখবা কিরে ভাই আমি একটা জিনিস পড়তেছি, পাশে তুমি দেখবে এটার একটা প্রশ্নই তুই এখান থেকে আসছে, তোমার কিন্তু হচ্ছে কি বলতো অ্যাটেনশনটা বেড়ে যাবে। এই মাইন্ড গেমটাই আমি তোমাদের সাথে খেলছি, যাতে তোমার অ্যাটেনশনটা ঠিক থাকে ভোকাবুলারি। তো তুমি এটা সুন্দরভাবে পড়বা, তাহলে কিন্তু তুমি একবার বুঝে গেছো যে আসলে আমার কি দরকার। ঠিক আছে, এখানে বোর্ডের প্রশ্নগুলোও দিয়ে দিছি, যদি ওগুলা ইম্পর্টেন্ট না। এখানে কিন্তু সব আছে, ধরো এই যে মেডিকেল 24-25-এ আর্টিসান এই শব্দটা আসছে, এখানে সিইউতেও আসছে, হয়তো বা এই রেফারেন্সটা দেওয়া নাই, যেহেতু একটা রেফারেন্স দেওয়া। তো এই যে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আসবে। আচ্ছা ভাই এটা তো আসলো বুঝছি, তাইলে আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা। কোথা থেকে প্র্যাকটিস করবে? এটার নিচেই আমি হচ্ছে তোমার দিয়ে দিচ্ছি। তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখছো, মেডিকেলের 23-24 সালেও এ দিয়ে আসছে, আবার এ দিয়েই কিন্তু আসছে হচ্ছে 24-25 সালে। তো এরকম কিন্তু তুমি দেখতে পারবা মেডিকেলের প্রশ্নগুলো আলাদা, ডেন্টালের আলাদা, বিসিএস এর গুলো আলাদা, ঢাবির গুলো আলাদা। ঢাবির ভোকাবুলারি নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। তারপর ধরো জিএসটি তে লেটেস্ট যে প্রশ্নটা আছে সেটাও কিন্তু দেওয়া। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস ভোকাবুলারিতে গোছানো, এবং ভোকাবুলারির জন্য সবচেয়ে কম্প্যাক্ট প্রিপারেশন এইটাই। ভাই তুমি গ্রামারে বেশি সময় দিলে তুমি 1 নাম্বার বেশি পাবা, ঠিক আছে। এখন তোমার খুবই একটা আননোন ওয়ার্ড চলে আসলো, তুমি কিন্তু পাবা না। সো তোমার ভোকাবুলারির তার দুইটা মানে প্রিপারেশন থাকতে হবে, একটা হচ্ছে খুব রেগুলার পড়তে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যা দেয়া আছে সেটাই বিশ্বাস করে পড়তে হবে। এখন মেডিকেলের জন্য এটাই এনাফ। ঢাবির ভোকাবুলারি নিয়ে কি করব, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কোর্সের সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই, তুমি বই আলাদাও নিতে পারবা। ঢাবির ভোকাবুলারির জন্য কি করব? তো মেডিকেল সেগমেন্ট শেষ, ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাইয়ার ক্লাসগুলা যদি নাও করো, খালি যদি স্লাইডটা পড়ো আর প্রশ্ন ব্যাংকটা পড়ে যাও, তুমি ইঞ্জিনিয়ারিং কোনো প্রশ্নে আটকাবা না। তোমার ইঞ্জিনিয়ারিং এ ইংলিশ কোনো বিষয়ই না, আমি তোমাকে বলে দিতেছি। তোমার ইঞ্জিনিয়ারিং এ ইংলিশের জন্য তোমার কিছুই হবে না। সর্বোচ্চ তুমি হয়তো যে জায়গায় সিএসসি তে চান্স পাইতো ওইখানে হয়তো বা তুমি মেকানিক্যালে চান্স পাবা, এর বাইরে তোমার ইংলিশের জন্য কিচ্ছু হবে না। সো ইংলিশের জন্য ইঞ্জিনিয়ারিং এ কোনোদিন চান্সও মিস হয় না, কিছুই হয় না। তুমি জাস্ট ভাই আর স্লাইডগুলা পড়ে যাও, ক্লাস করার সময় না পাইলে স্লাইডগুলা পড়ো, কোশ্চেন ব্যাংক পড়ো, এনাফ। এর চেয়ে বাইরে কিছু লাগে না। আর যারা আমার একাডেমিক ব্যাচে আমার কাছে পড়ছো তাদের তারও দরকার নেই, খালি কোশ্চেন ব্যাংকটা দেখে পরীক্ষা দিতে যাবা। ভাইয়া তোমাদের আগেই ওগুলা পড়াই দিছি, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো প্যারা নাই। ইঞ্জিনিয়ারিং এ অনেকে বলে ভাই রাইটিং পার্টটা কি করবো, রাইটিং নিয়ে আমি লাস্টে কথাবার্তা বলবো। হ্যাঁ, এখন ও যে প্রশ্নটা করছে যে ভার্সিটি ভোকাবুলারির জন্য কি করব, টু বি অনেস্ট ঢাকা ভার্সিটি বলো বা যে কোনো ভার্সিটির জন্য ইংলিশ ফার্স্ট পেপার এইটা পড়ার কোনো বিকল্প নাই। এখন সবচেয়ে দুঃখ লাগে কি জানো, তোমরা আমারে সেলিব্রেট করো সবচেয়ে বেশি সেকেন্ড পেপারের জন্য কিংবা অ্যাডমিশনের জন্য, এবং আমি যে ফার্স্ট পেপার এত ভালো পড়াই অনেক স্টুডেন্ট এটা জানোই না, ঠিক আছে। তুমি জাস্ট আমি ইংলিশের 2 বছর ধরে তো মানে অনলাইনেই পড়াই না, 1-1.5 বছর আগের একটা ক্লাস দেখাইছো, তুমি বুঝবা ক্লাস কোয়ালিটি কি। হ্যাঁ, এগুলা কিন্তু আমি নতুন করে একটাও তোমাদের জন্য লিখি নেই, এগুলা গ্যালাকটিকাসের ওরিয়েন্টেশনে সব লেখা ছিল, ঠিক আছে। তো ফার্স্ট পেপারটা আমি কি করব, প্রথম কথা হচ্ছে ভাই যে লোক সারা জীবন ফার্স্ট পেপার পড়ে নাই, 95% স্টুডেন্ট, তারা আমি এখন ফার্স্ট পেপার লাইভে পড়াবো না। এতে আমারও সময় অপচয়, তারও সময় অপচয়। আমি তাকে কি করব বলতো, কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস দিব। যে লেসনগুলা ইম্পর্টেন্ট কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস দিব। এখন এই কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাসেসগুলোর মধ্যে কি থাকবে, টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার, একটা লাইনে কত ভাবে বিশ্লেষণ করা যায়, এর ভিতরে কি পরিমাণ গ্রামার আছে, এর ভিতরে কি পরিমাণ ভোকাবুলারি আইটেমস আছে, ট্রান্সলেশন কিভাবে দেখতে হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে স্পেলিং, এগুলা আমি তোমাকে শেখাবো। সো তোমার যে একটা ইনটিউশন বিল্ড আপ হবে বা তোমার যে একটা বেসিক বিল্ড আপ হবে ফার্স্ট পেপার ক্লাসগুলো করলে, এগুলা ইনসেন। কিন্তু এইটা কাজটা কারা করবা, শুধু যারা ডিইউ, ওই যে যারা বলছো আর্টস ABC, তারপরে হচ্ছে যে কোনো ভার্সিটি প্রিপারেশন নিবা তারা এটা করবা। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট পেপার বই ধরারই দরকার নেই। অনেকে বলবো ভাই আপনিই তো বলছেন ম্যান্ডেলা প্যাসেজ থেকে 20 সালে প্রশ্ন আসছে। হ্যাঁ ভাই বলছি, কিন্তু তোমার পড়ার কোনো দরকার নেই, ফার্স্ট পেপার যা পড়ছো তাই, এর বাইরে তোমার কিছুই দরকার নাই। তুমি যদি পড়ার একদমই কিছু না পাও, জাস্ট একটা কাজই করবা, ভাইয়ার স্লাইড গুলা নিয়ে দেখবা ভাইয়া কি শব্দার্থ গুলা পড়াইছে, ওগুলা পড়বা শব্দার্থ।
ঢাবি রিটেনে গত বছর যে 5টা থেকে মানে 5টা শব্দ দিয়ে বলছে সেন্টেন্স লিখতে, 5টাই টেক্সট বুকের শব্দ, 5টাই টেক্সট বুকের শব্দ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, বলতে মানে হাস্যকর শোনায় যে টেক্সট বইয়ের যে প্রিফেস অংশটা আছে ওইটা কিন্তু আমরা কেউ পড়ে দেখি না। প্রিফেস অংশে কি আছে? সে একটা বই লিখছে, ধরো আমি তোমার মজার জিনিসটা দেখাই। হ্যাঁ, ধরো সম্পদ ভাই একটা বই লিখছে, এখানে সম্পদ ভাই বর্ণনা দিচ্ছে, সম্পদ ভাই কে, সম্পদ ভাই কি করে, সম্পদ ভাইয়ের একটা ছবি দিচ্ছে। হ্যাঁ, এই জিনিস কেন পড়বো ভাই? আমার বইয়ের তোমার এই জিনিস পড়ার দরকার নেই। প্লিজ প্লিজ, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, প্রিফেস ওই অংশটুকু পড়ো। ওইটা থেকে 3-4টা ভোকাবুলারি হচ্ছে লাস্ট কয়েক বছরে চলে আসছে। তোমার দেখে মনে হবে ভাই কত কঠিন শব্দ। না রে ভাই, কঠিন শব্দ একটাও আসে না, ওগুলো হচ্ছে মার্কি শব্দ। ঠিক আছে, ওগুলা মার্কি শব্দ, একটা লেসনের কিছু মার্কি শব্দ আছে যেগুলা ভাইয়া তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, ভাইয়া ক্লাসগুলাতে ওগুলাতেই বেশি এমফাসিস করছি। সো তোমার ওইটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সো ভোকাবুলারি পার্ট ডান। এখন আসো আমরা হচ্ছে একটু রিটেন পার্ট নিয়ে কথা বলি, যে রিটেন পার্টটা আমরা কি করব। ম্যাটেরিয়ালস নিয়ে এনাফ বলছি, ম্যাটেরিয়ালস নিয়ে আমার কিছু বলার নাই। আচ্ছা দেখো, রিটেন হচ্ছে ঢাবিতে 90%-এর উপরে স্টুডেন্টরা ফেল করে, রিটেন লিখতে পারে না। এর জন্য সবচেয়ে বেশি দায়ী কারা জানো? আমরা দায়ী। আমরা যারা পড়াই আমরা দায়ী। কেন আমরা দায়ী জানো? আমি ক্লাস 10 পর্যন্ত যে জায়গায় পড়ছি, আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। ফার্স্ট ছাড়া সেকেন্ড খুব কম জায়গায়, মানে খুব কম বাড়ি হয়েছি। কিন্তু আমি ইন্টারমিডিয়েটে নটরডেমে এসে ফার্স্ট জানতে পারি দুনিয়াতে প্যারাগ্রাফ লেখার সময় টপিক সেন্টেন্স বলে কিছু আছে। ঠিক আছে, তার চেয়েও খারাপ লাগে কি জানো? আমার কিছু মানে ফ্রেন্ড যারা হয়তো বা শহরের বাইরে থেকে আসছে, তারা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে একটা রাইটিং কোর্স করতে এসে জানতে পারে টপিক সেন্টেন্স কি। ওই দিক দিয়ে আমি অনেক ব্লেসড। ঠিক আছে, আমি হয়তোবা যে সময় জানা দরকার জানছি। তো আমরা এই রাইটিং যে একটা জিনিস আমরা জানি না, কারণ ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় যে মানে ইগুলাতে যেটা হয় আমাদের কারিকুলাম, ইংলিশ টিচিং কারিকুলাম যেটা ম্যাক্সিমামই হচ্ছে লিটারেচার বেসড। তো লিটারেচার বেসড হওয়ার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজে অনেক কম ফোকাস থাকে বা রাইটিংয়ে অনেক কম ফোকাস থাকে। তুমি কি বিশ্বাস করো রাইটিংটা কত বেশি ইম্পর্টেন্ট? তোমরা দেখো না অমুকে এত কোটি টাকার স্কলারশিপ পাইছে, এই পাইছে, সেই পাইছে। ভাই সেখানে একটা জিনিস জমা দিতে হয়, নাম হচ্ছে এসওপি। হ্যাঁ, এসওপি। এসওপি মানে হচ্ছে তোমার স্টেটমেন্ট অফ পারপাস। তুমি নিজেকে কতটা সেল করতে পারতেছো। তোমাকে কেন আরেকটা দেশের ইউনিভার্সিটি অথরিটি বলো বা গভর্নমেন্ট বলো, তোমাকে কেন একটা পিএইচডি করার জন্য কেন তোমাকে 5 বছরে অ্যারাউন্ড যদি চিন্তা করি ওই তো কত প্রায় 2 কোটি টাকার মতো, মানে 1.5 থেকে 2 কোটি টাকা তোমাকে কেন দিবে? তোমাকে কেন স্কলারশিপটা দিবে? তোমাকে নিজেকে সেল করতে হবে। নিজেকে কিসের মাধ্যমে তুমি সেল করতেছো? রাইটিং এর মাধ্যমে। এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিস আমরা টিচাররা এই জিনিস না শিখায় আমরা কি শিখাই জানো? আসো 5 মিনিটে শিখে নিব 50টা প্যারাগ্রাফ, এক ফরম্যাটে শিখে নিব 100টা প্যারাগ্রাফ। এগুলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে থার্ড ক্লাস রাইটিং। এটা মনে হয় না বাংলাদেশ ছাড়া এই জিনিসগুলো কোনো জায়গায় মানে আবিষ্কার করতে পারছে কেউ। এই ফরম্যাটেড রাইটিং এর কারণে তোমরা পাও না ভাই। আমরা বলি ঢাবিতে ক্লাস করি, কি করি না করি ওইটা অনেক পরের হিসাব, বাট যে টিচারটা প্রশ্ন করে বা খাতা দেখে তার অবশ্যই অবশ্যই সে যদি অ্যাসোসিয়েট প্রফেসর হয় বা মানে ইভেন একটু সিনিয়র লেকচারার হয়, তার বাইরে একটা মাস্টার্স করা আছে। সে রাইটিং কিভাবে লিখতে হয়, শিখাইতে হয়, এগুলা সে পড়ে আসছে বাইরে থেকে। ঠিক আছে, রেটোরিটিক্যাল রাইটিং বলো, একাডেমিক রাইটিং বলো, ঠিক আছে, তারা এই জিনিসগুলো পড়ে আসছে, পড়ায় আসছে। তাদেরকে তোমাকে বলবে কি, দেখবো ঢাবির কোশ্চেনে গতবার ছিল যে 5টা সেন্টেন্স লেখা। 5টা সেন্টেন্সের মধ্যে বলে দিছে 3টা শব্দ। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, ঠিক আছে, তারপরে একটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, এই 5টা সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমার এই এক 2 নাম্বার তোমার শেষ। তুমি মাঝখানে তোমার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারের জন্য তুমি 3টা সেন্টেন্স লেখো, শুদ্ধভাবে লেখো। এই 3টা জিনিস তোমার নির্ভর করবে 4টা ক্রাইটেরিয়ার উপরে, যে তোমাকে নাম্বার একটা টিচার দিবে কি দিবে না। এর মধ্যে তোমরা ভাবো না ভাই কত বেশি ইনফরমেশন দিচ্ছি, কত বেশি কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টের উপর নাম্বার। না রে ভাই, তোমার এখানে কন্টেন্ট কেউ যাচাই করতে আসে নাই, তুমি এখানে লিখতে পারো নাকি এটা জানতে আসছে। সো এখানে যদি 3 নাম্বার থাকে, এখানে কন্টেন্টের উপর থাকবে সর্বোচ্চ মানে একটা পার্ট থাকবে কোহিয়ারেন্স এবং কোহেশন। কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন মানে কি? এটা আমি তোমাদেরকে কোহিয়ারেন্স কোহেশন আলাদা ক্লাস নিয়ে পড়াবো। সোজা বাংলা ভাষায় যদি বলি, কানেক্টরসের ঠিকঠাক ব্যবহার। আমরা কানেক্টরস ব্যবহারই করি না। একটা থাকবে হচ্ছে তোমার লেক্সিক্যাল রিসোর্স।
লেক্সিক্যাল রিসোর্স মানে কি ভাই, তুমি কত ভোকাবুলারি ইউজ করতেছো, কঠিন কঠিন ভোকাবুলারি না, তুমি কতটা রিলেটেড ভোকাবুলারি ইউজ করতেছো। তোমাকে ফার্স্ট পেপারে আমি এত ভোকাবুলারি কেন পড়াবো, তোমাকে আমি কনটেক্সট পড়াবো, তোমাকে কনটেক্সট পড়াবো যে এই ভোকাবুলারিটা এখানে ব্যবহার করা হয়েছে, এই ভোকাবুলারিটা এখানে ব্যবহার করা হয়েছে। তুমি লিখতেছো মোবাইল ফোন নিয়ে কিছু একটা আসছে, তুমি লিখতেছো মডার্ন টেকনোলজি, একজন লিখবে হচ্ছে মডার্ন টেকনোলজি, মডার্ন টেকনোলজি, আরেকজন লিখবে কাটিং এজ টেকনোলজি। টিচার কিন্তু এখানে খুব বেশি ফোকাস দিবে না, নাম্বার দিবে কাটিং এজ টেকনোলজিকে, কারণ এটা হচ্ছে রিলেটেড ওয়ার্ড, এটা হচ্ছে রিলেটেড ওয়ার্ড। তো এই জন্য যদি একটু নিউজ পেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে পারো এটা খুব ভালো, যদি না পারো এখন কিছু করার নাই। আর আরেকটা থাকবে তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ, অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ মানে তুমি কতটা শুদ্ধভাবে লিখতেছো এবং কত ভ্যারিয়েশনের সেন্টেন্স ইউজ করতেছো। তোমার আমি ভয়েস ন্যারেশন কেন পড়াচ্ছি, তোমাকে ট্রান্সফরমেশন কেন পড়াচ্ছি, এগুলা তো লেখার জন্য পড়াচ্ছি। তোমরা চেঞ্জ করতে পারো বাট তোমরা ইউজ করতে পারো না। ধরো একাডেমিক রাইটিংয়ে একটা ধরো সেগমেন্ট থাকে ফর্মাল ভার্সেস ইনফর্মাল ওয়ার্ড, শব্দ ব্যবহারেরও কিন্তু অনেক মানে তোমার জিনিসপত্র আছে। কিরকম, ধরো আমি যদি ব্যাংক শব্দটা ইউজ করি, হ্যাঁ ব্যাংক শব্দটা ইউজ করি, এই শব্দটাকে যদি আমি একটা ডিসকোর্স এলিমেন্ট হিসেবে নিই বা একে যদি আমি অ্যানালাইসিস করি, ব্যাংকের কতগুলা অর্থ হইতে পারে, যে জায়গায় মানুষ টাকা রাখে, টাকা রাখে, একটা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইউজ করতে পারে। একটা হইতে পারে নদীর তীর, নদীর তীর। তারপর নির্ভর করা অর্থেও কিন্তু ব্যাংক ইউজ করা যায়, ব্যাংক অন, ডিপেন্ড অন। ঠিক আছে, তুমি কোন কনটেক্সটে ইউজ করতেছো এইটা কিন্তু তোমার খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি কোন পরিস্থিতিতে ইউজ করতেছো এইটা কিন্তু তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো গুগল ইজ এ সার্চ ইঞ্জিন, গুগল ইজ এ সার্চ ইঞ্জিন, এইখানে গুগলটা কি তোমার খুব বেশি শব্দ জানা লাগবে না, তোমার শব্দের প্রয়োগ জানা লাগবে। গুগল ইজ এ সার্চ ইঞ্জিন, এখানে গুগলটা কি নাউন। এখন আমি যদি লিখি আই গুগলড দ্য ইনফরমেশন, এইখানে মানে কি, এখানে গুগলের মানে কি, এখানে গুগলের মানে হচ্ছে সন্ধান করা, সন্ধান করা। এইটাই তোমার একটা ডিসকোর্স বলো বা কনটেক্সট বলো, এইটাই হচ্ছে তোমার ইউজটা বা তুমি ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করতেছো, কলোকেশন গুলা বুঝতে হবে। তুমি লিখলা, দেখো তুমি ঢাবি পরীক্ষায় লিখলা এ হ্যান্ডসাম গার্ল, ফুটফুটে সুন্দর সেন্টেন্স, কোনো ভুল নাই, হ্যান্ডসাম গার্ল, এটা কিন্তু তোমার ভুল, এটা তোমার কলোকুয়াল মিস্টেক। কারণ হ্যান্ডসাম এমন একটা শব্দ, এরপরে পুরুষবাচক শব্দ বসতে হবে, এখানে তোমার গার্ল কি নারীবাচক শব্দ, সো এটা মানে মহিলাবাচক শব্দ এখানে বসবে না। তুমি বলতে পারো এ হ্যান্ডসাম বয়, এ হ্যান্ডসাম বয় আ প্রিটি গার্ল। সো দুইটার মানে একই, দুইটার মানে একই, দুইটাই তো সুন্দর। তাহলে এক জায়গায় কেন হ্যান্ডসাম বসলো, আরেক জায়গায় হচ্ছে কেন প্রীতি বসলো, এইটাই হচ্ছে তোমার কলোকেশন, এইটাই হচ্ছে তোমার কলোকেশন। তুমি যেটা জানতা না, এগুলা কোনো ফরম্যাটেড রাইটিং না রে ভাই। সব কথা বাদ দিলাম, এখানে অনেক কিছু লেখছো, লেখা তুমি শুরু করলা বিকজ, বিকজ তোমার সুন্দরভাবে এখানে কাইটা দিয়ে ডাবল জিরো ধরায় দিবে। কেন ডাবল জিরো দিবে, এখানে তোমার ফ্র্যাগমেন্টস হইছে, তোমার এটা খণ্ডিত বাক্য হইছে, ফ্র্যাগমেন্টস হইছে। ফ্র্যাগমেন্টস এর পাশাপাশি আমাদের রাইটিং এ আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে রান অনস। ঠিক আছে, তারপর আমরা এমন সমস্ত উদ্ভট কথাবার্তা লিখি যে আমাদের কথাবার্তার গুলোর মধ্যে ফ্যালাসি চলে আসে, যে জিনিসটাকে আমরা বলি লজিক্যাল ফ্যালাসি, লজিক্যাল ফ্যালাসি। ট্রাস্ট মি, এই টপিকগুলা খুব কম জায়গাতেই পাবা, বাট এই টপিকগুলা না জানলে ঢাবিতে তোমার টপ মার্কস পাইতে খুব বেশি সমস্যা হবে। টু বি অনেস্ট, আমি যদি আমার ঢাবি পরীক্ষার এক্সপিরিয়েন্স বলি, আমি কোনো সময় এক্সপিরিয়েন্স বলি না, কারণ আমার এটা বলার মতো কোনো এক্সপিরিয়েন্স না, বা আমার এখানে মানে পড়বো বা এরকম আমার কোনো ইন্টেনশন ছিল না। আমার যতটুকু মনে আছে, আমি মনে হয় 65 পাইছিলাম, 65 ওর মানে 65 পয়েন্ট সামথিং পাইছিলাম। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে আমি খালি চান্সটা পাইছি হচ্ছে কিসের জন্য জানো, রিটেনের জন্য। কারণ আমি এমসিকিউতে পাইছিলাম সর্বোচ্চ মনে হয় 31, রিটেনে সম্ভবত আমি পাইছিলাম 34, 40-এর মধ্যে। আর এটা মনে হয় তখন আমাদের সময় 60-এ ছিল, আর 20 তো রেজাল্টের 20, এটা তো খুব নর্মাল, 20-এ 20। এখন তুমি চিন্তা করো, একটা ছেলের সাবজেক্টিভ নলেজ কতটা কম থাকলে সে 60-এর মধ্যে 31 পাইছে, আর একটু হইলেই কিন্তু ফেল করতাম। বাংলাতে মনে হয় একটা এমসিকিউ এর জন্য পাস করে গেছি। ঠিক আছে, এটা নিয়েও মজার ঘটনা আছে, এটা বলবো ক্লাসে, বলবো, এখন বলবো না। ঠিক আছে, রিটেনে পাইছি 34। কেন রিটেনে 34 পাইছি, এই জন্য আমি আমার কলেজের টিচারদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে একটা লেখা দেখে
10টা লেখা শিখায় নাই। আমি হয়তো এই টার্মসগুলো জানতাম না, রানন্স, ফ্র্যাগমেন্টস, লজিক্যাল ফ্যালাসি, বাট এই ভুলগুলা করলে স্যাররা ধরাই দিত, বা আমি রাইটিংটা জানতাম। তো আমি এখানে 34 পাইছিলাম রাইটিং এর কোনো প্রিপারেশন না নিয়ে। আমার টাইমে সবকিছু মিলে আমার মার্কস ছিল সম্ভবত 85.25, পজিশন ছিল হচ্ছে 350তম। হ্যাঁ, 350তম আমার পজিশন ছিল। যে ফার্স্ট হয়েছিল সে মনে হয় 90 পাইছিল। ট্রাস্ট মি, আমি পাইছিলাম বাংলায় মানে 6 পাইছিলাম। ঠিক আছে, আমি 6 পাইছিলাম। তুমি ভাবতে পারবো বাংলায় আমি ফার্স্ট পেপার গল্প টল্প সব ভুলে গেছি। একবার মেডিকেলের প্রিপারেশন না চান্সটা পাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে নিতে আমি বাংলা কিসের অপরিচিতা কিসের অনুভব আমি ভুলে গেছি, যে কারণে আমি এখানে 6 পাইছিলাম, বুঝছো। এখানে যদি আমি আর কয়টা নাম্বার পাইতাম আমার পজিশন মানে 50-এর মধ্যে চলে আসতো। ঠিক আছে, কারণ 5 নাম্বারের ব্যবধানে 350 জন চান্স পাইছে। সো এটা বলার উদ্দেশ্যই হচ্ছে এতটা কম্পিটিটিভ এক্সামগুলা। ঠিক আছে, সো রাইটিং এই জিনিসগুলা জানতে হবে। তো ওই যে ফিরে আসি কথায়, এখানে একটা প্যারাগ্রাফ তুমি জানতেছো আসবে, তাহলে তুমি এই জিনিসগুলা পড়ো না। এই 3 নাম্বার ডিপেন্ড করবে হচ্ছে এই 4টা জিনিসের উপরে, এই 4টা জিনিসের উপরে ডিপেন্ড করবে। তুমি জানতেছো ঢাবিতে তোমাকে ফার্স্টে কি বললাম, তুমি পরীক্ষার পর মিলাই নিও এই জিনিসগুলো আসে কিনা। ওয়ার্ড মিনিং দিবে, মানে এ আর বি ইউনিটে, সরি একটা শব্দার্থ দিবে টেক্সট বুক থেকে, দিয়ে বলবে সেন্টেন্স লেখো, মিনিং লেখো। এখান থেকে আসবে 5 নাম্বার। আরেকটা যেটা আসবে লিটারেচার, লিটারেচার পার্ট থেকে ঢাবিতে প্রচুর প্রশ্ন আসতেছে রিটেনে। সো লিটারেচার পার্টটা কি করব, লিটারেচারের জন্য আমি ডেডিকেটেড একটা ক্লাস রাখছি। একটা ক্লাসই এনাফ, একটা ক্লাসই এনাফ। কেন একটা ক্লাসই এনাফ? এই যে ধরো বইয়ের লাস্টে লিটারেচার পার্টটা আছে, আমার কাছে পিডিএফটা নাই, তোমাদের বইটা থাকলে যাই হোক। টু বি অনেস্ট এখানে এতটা প্রিসাইসলি দেওয়া, তুমি দেখবা হুবহু চলে আসছে। এখন তোমরা অনেকে বলবা ভাই আপনি সিমিলি মেটাফোরের বর্ণনা কেন লিখছেন, আপনি প্যারাডক্স অক্সিমরনের বর্ণনা কেন লিখছেন, রাইম রিদমের বর্ণনা কেন লিখছেন, পার্সনিফিকেশনের বর্ণনা কেন লিখছেন। আমি এখানে তোমাকে কনসেপ্ট বোঝাইতে চাইছি। এই কনসেপ্টগুলো থেকে তোমার পরীক্ষায় আসবে। তোমাকে একটা কবিতা দিয়ে বলবে যে এখানে পার্সনিফিকেশন গুলো বের করো, পার্সনিফিকেশনের সাথে কিভাবে রিলেট করো, এবং এখানে এনাফ কোশ্চেনও দিয়ে দিছি। সো এইখানে লিটারেচার বেশি নাই, সর্বোচ্চ 8 বা 9 পাতা আছে। ঠিক আছে, এতটুকু পড়লে তুমি ঢাবিতে 5 নাম্বার পায়ে যাবা। 8 পেজ পড়ে 5 নাম্বার, বলো না কমনের কথা, আমি ভাই এগুলা বলি না, এগুলা হচ্ছে কাজে প্রুভ হয়। 8 পেজ পড়ে 5 নাম্বার, 5 নাম্বার এটা তুমি পাবাই। 5 নাম্বারে এরকম কিছু একটা আসবে, হয় এইটা আসবে, আর নাহলে পোয়েম অ্যানালিসিস। ধরো পোয়েম অ্যানালিসিসটা কি, তোমাদের কবিতায় আছে 5-6টা, 25 ব্যাচের কথা বলতেছে। এগুলা থেকে লিটারারি ডিভাইসেস গুলো আমরা চিনবো, লিটারারি ডিভাইস গুলো আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, লিটারারি ডিভাইস গুলো অ্যানালাইসিস করবো। এখানে কোন ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, অক্সিমরন ইউজ করা হয়েছে, মেটাফোর ইউজ করা হয়েছে না সিমিলি ইউজ করা হয়েছে, এবং কেন। প্রত্যেকটার পিছনে আমরা বর্ণনা জানবো, যাতে রিটেনে আসলে আমরা ঠিকঠাক ভাবে পারি। ঠিক আছে, হয় এটার একটা সামারি লেখা আসবে, খুব সহজ আসলে সামারি থিম লেখা আসবে। এখন টু বি অনেস্ট তুমি যদি লেখা শুরু করো দিস পোয়েম ইজ অ্যাবাউট, ভাই এটা একটা ভুল লেখা, এই লেখা লিখলেই তোমার নাম্বার কাটে দিবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো করা যাবে না। এবং এইভাবে এত কনসাইসলি রিটেনের প্রিপারেশন নিলে তুমি রিটেনের টপ মার্কস পাবা, পাস ফেল ব্যাপার না। এখানে কন্টেন্ট সবারই আছে। এই তোমার যদি বলে যে তুমি মানে টেক্সট বুক থেকেই তো প্যারাগ্রাফগুলো আসে, ঠিক আছে, এজন্যই টেক্সট বুকের হচ্ছে তোমাকে টেক্সট বুকে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। ধরো এডুকেশন নিয়ে তোমার প্যারাগ্রাফ আসলো, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, ইম্পর্টেন্স অফ এডুকেশন, এরকম কিছু একটা আসবে। অবশ্যই আমাদের কলেজের মতো নুপিটাল ব্লিস্কি এই ধরনের প্রশ্ন আসবে না, যেটার মানে সবাই জানে সেটা আসবে। তোমাকে টিচার কোনোদিনই জানতে চাইতেছে না তুমি এডুকেশনের ভ্যালু কতটা ধারণ করো, তুমি পড়াশোনার আলোতে কতটা আলোকিত, এটা তোমার কেউ জানতে চাচ্ছে না। ঠিক আছে, তোমাকে কি জানতে চাচ্ছে জানো, তুমি এই জিনিসগুলো জানো কিনা, তুমি এই জিনিসগুলো জানো কিনা। এই জিনিসগুলো যদি তুমি জানো না, তুমি টপিক সেন্টেন্স লিখতে পারো, তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি রেঞ্জ ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, কোহেরেন্স কোহেশন ঠিক আছে, লেক্সিক্যাল রিসোর্সের ইউজ করছো, তোমার লেখার মধ্যে কোনো রানন্স নাই, ফ্র্যাগমেন্টস নাই, ঠিক আছে, তো বুঝতে পারবে। ধরো এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এত কথা বলতেছি, এন্ডের আগে তুমি একটা কমা দিছো, টিচার তোমাকে ওইটা দেখেই না 5-এর মধ্যে 4 দিয়ে দিবে। তোমরা অনেকেই বলো ভাই টেক্সট বুকে এন্ডের আগে কমা আছে মানে ভুল। না ভাই, এটা ভুল না, এটার ইউজ আছে, এটা বলে অক্সফোর্ড কমা। কমার ইউজ দিয়ে কত রকম ইউজ করা যায়। ধরো বাক্যের শুরুতে এন্ড লিখে তুমি একটা জিনিস শুরু করলা, তুমি কোলন দিয়ে তুমি লিখলা, আমি তোমাকে 3টা সেন্টেন্সের ফরম্যাটই বলে দিলাম,
তুমি ডাবল কম্পারেটিভ ইউজ করে লিখতে পারো, তুমি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করে লিখতে পারো, এবং তুমি যখন এই লেখার মেকানিজমগুলো জানবা, তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে মেকানিজম পড়ো না, সো এরকম রাইটিং এরও মেকানিজম আছে, মেকানিজমগুলো জানলে রাইটিং তোমার জন্য পানি ভাত। মানে গ্রামারের চেয়ে আমি তোমার রিটেনের বেশি দায়িত্ব নিতে চাই, ঠিক আছে? এটা একদমই সহজ, এখানে তোমাকে নতুন করে পড়ানোর কিছু নাই, তোমার লেখাগুলাকে গুছায় আনা, গুছায় তোমাকে টপ মার্কস পাওয়ানোটাই আমার হচ্ছে কাজ। এবং এই ক্লাসগুলা যত জায়গায় রিটেন আসে, এখন হয়তো বা খুলনা ইউনিভার্সিটি সহ বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাড হয়েছে, সো ওই জিনিসগুলো আমি তোমাকে পড়াই দিব। এবং এজন্যই কিন্তু আমি টেক্সট বইয়ের যে ক্লাসগুলা, টেক্সট বইয়ের ক্লাসগুলা কিন্তু আমি রেকর্ডেড দিব, কারণ ওগুলাতে আসলে এখন এত অ্যানালাইসিস করে অ্যাডমিশন টাইমে পড়ানো যায় না। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, এখানে কিন্তু সবকিছুই তোমার আছে, দেখে মোটামুটি বুঝতে পারবো। এবং ক্লাস যতটা কম রাখা যায়, কোন ক্লাস কে করবা আমি এটা বলে দিব। যেরকম যে মিস্টে পরীক্ষা দিবা তার আমি বলে দিব তুমি ভাই 5টা ক্লাস করবা, তাও যদি না করতে পারো লাস্টে ভাইয়া যদি ওয়ান শট দেখে ক্লাস দিবা, বা তুমি এই ম্যাটেরিয়ালস পড়ে যাবা। তুমি মেডিকেলে ক্লাস মানে পরীক্ষা দিবা, আমি তোমাকে সর্বোচ্চ বলবো এই 20টা ক্লাস করতে, এইগুলা তোমার দরকার নেই। তুমি হচ্ছে এগ্রিতে দিবা, তোমাকে আমি আরো কমায় দিব, আমি ওইভাবে তোমাকে টপিক বলে দিব। আচ্ছা তুমি তো মেডিকেলের যদি পরীক্ষা দাও, তুমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের এই জিনিসগুলা পড়বা, তুমি ভার্সিটিতে দিলে তুমি এই জিনিসগুলা পড়বা। ভালো কথা, তুমি চিটাগাং ভার্সিটিতে পরীক্ষা দিবা, চিটাগাং ভার্সিটির অ্যানালিসিস কি, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে না, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে, ফ্রেমিং কোশ্চেন, এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন আসে। সো এরকম আমি তোমাকে ইউনিট ভিত্তিক গাইডলাইন পরীক্ষার আগে দিয়ে দিব। এবং একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত কৃষিগুচ্ছটাই তো লাস্ট হয়, ভাইয়ার কাছ থেকে তোমরা পূর্ণাঙ্গ সাপোর্টটা পাবা। এখানে আসলে বেশি কিছু বলারও নাই, তোমরা যদি ঠিকঠাক ভাবে পড়ো এবং এই জিনিসগুলো মাথায় রাখো, আমার কাছে পড়া এটা কোনো মানে সমাধান না, তুমি যে কোনো জায়গায় পড়ো, বাট এই লাইফটা যদি তুমি দেখে থাকো অ্যাজ এ মানে তোমার সিনিয়র বড় ভাই বা টিচার হিসেবে, তুমি আমার কথাগুলোকে ভেবে দেখতে পারো যে এই কাজগুলো আমার করতে হবে। তুমি যদি গুছায় পড়তে পারো, ঠিক আছে, তুমি যদি গুছায় পড়তে পারো, তোমার তো লাগবে না কোনো জায়গায় প্রাইভেট পড়ার। আমি নিজে যখন আমার সময় ঘ ইউনিটে পরীক্ষা দিচ্ছি, আমি সত্যি কথা বলতে আমি ওটা কোনো তেমন প্রিপারেশনই ছিল না। আমি কেন চান্স পাইছি, এর পিছনে কয়েকটা কারণ আছে। যারা আর্টসের স্টুডেন্ট তারা একটু শোনো। তো প্রথম কারণটা কি ছিল জানো? প্রথম কারণটা হচ্ছে আমি ইন্টার লাইফে খুব বেশি সংবাদপত্র পড়তাম, ঠিক আছে? আমার সময় সাধারণ জ্ঞানটা ম্যাক্সিমামই আসছিল কি জানো, ওই তোমার রিসেন্ট ইস্যুগুলা, ঠিক আছে? তো রিসেন্ট ইস্যুগুলো আসার কারণে আমি না জানতাম যে এইটা আসছে। আমি আলাদা করে জিকে ইন্টারন্যাশনাল পড়ি নাই, ইংলিশটা আগে থেকেই ভালো পারতাম, রাইটিং এর ফরম্যাটটা জানতাম, হ্যাঁ বাংলাটা 9-10-এ ভালোভাবে যে গ্রামার বইটা আছে ওইটা খুব ভালোভাবে আমি পড়ছিলাম, যে কোনো একটা কারণে হোক। সো ওই কারণে আমি পার পেয়ে গেছি এবং খুব ভালো পজিশন সহই কিন্তু চান্স পাইছি, ঠিক আছে? সো তোমরা যদি একটু পড়ো, যারা হচ্ছে আর্টস কমার্সের আসো, খুবই সহজ ভাই, খুব সহজ, মানে খুবই সহজ। এবং তুমি যদি স্ট্রাকচার ওয়েতে পড়ো না, এখানে মানে চান্স না পাওয়াটাই হবে হচ্ছে দুর্ভাগ্যের কারণ। অনেকে বলবে সিট কম, এই কম সেই কম, ভাই সিট কমের চেয়ে বড় কথা এখানে পড়াশোনার ভলিউমটাও কম। তুমি যদি এখানে একটু পড়ো, একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ো, ঠিক আছে, তুমি হচ্ছে খুব ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি বললাম যে তুমি মেডিকেল ক্যান্ডিডেট হলে কিভাবে আমার সাথে প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে কিভাবে নিবা, ভার্সিটি হলে কিভাবে নিবা, এবং যে প্রিপারেশনগুলো এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি কি। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আমার আসলেও খুব একটা কথা নাই এর চেয়ে বেশি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো, আদারওয়াইজ আমি হচ্ছে লাইফটা রেখে দিব। ভাইয়া ভার্সিটি বইয়ের সাথে না, ভাইয়া এটা তো হচ্ছে বলছি যে ভার্সিটি বইয়ের সাথে এই বইটা এভাবে না, এটা মেডিকেলের কম্বোতে তোমরা হচ্ছে পাবা। আর হচ্ছে ভার্সিটির যদি তোমরা কিনতে হয়, তোমরা আলাদা বইটা কিনে নিতে পারবা, ঠিক আছে? কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাসগুলো কি, আচ্ছা কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে আমি গ্রুপে হচ্ছে বলে দিব, যতটুকু দরকার অতটুকুই ক্লাস। একাডেমিক ক্লাসের সাথে একটু হচ্ছে পার্থক্য থাকবে। মানবিকের বি ইউনিটের মেমোরাইজিং পার্ট হচ্ছে বলছি। এখন হচ্ছে কথা হচ্ছে ভাই কোর্স কিভাবে এনরোল করব, খুব সহজ, বই কিভাবে কিনবো, জাস্ট এই দুইটা কথা বলেই আমি চলে যাব। ধরো তোমার যে কোনো ব্রাউজারে যাবা, আমাদের কোর্সগুলো কই পাবা সব বলো তো? এএসডি শপে পাবা। তো তুমি এই যে এএসডি শপে যাবা, এসডি শপ থেকে কোর্স আই থিঙ্ক যারা আসছো সবাই কম বেশি কিনছো। সো এসডি শপে কিন্তু তুমি দেখতে পারতেছো, এখানে হচ্ছে তুমি যেহেতু এইচএসসি 25 অনলাইন, তুমি এইচএসসি 25 অনলাইনে যাবা, এই যে ভিউ কোর্স, তুমি কিন্তু এখানে হচ্ছে সব ধরনের কোর্সই পাবা। লোড হচ্ছে, আমার নেটে হয়তো একটু প্রবলেম। তো এই যে ধরো তুমি একসাথে প্রিপারেশন নিতে যাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি এনরোল করলা, তারপর তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে মেডিকেলের ব্যাচ, আইবিএ বিবিএ সেকেন্ড টাইমার ব্যাচ, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তুমি হচ্ছে
দেখতে পাবা। আচ্ছা, এই কোর্সগুলা মনে হয় কাজ চলতেছে ওয়েবসাইটে, সো এসডি শপে গেলেই হচ্ছে পাওয়া যাবা, সমস্যা নাই। আমি দেখতেছি না এখন। আচ্ছা, সমস্যা নাই, এটা হয়তো বা টেকনিক্যাল কোনো গ্লিচ হইতে পারে, সো তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। আর হচ্ছে বইটা পাবা হচ্ছে রম্বস পাবলিকেশনে। হ্যাঁ, রম্বস পাবলিকেশনে এই যে যাবা, এখানে দেখো একাডেমিক বা অন্যান্য বইগুলো আছে। তোমার আমার বইটা পাবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন এর যে প্রস্তুতি, সেখানে এখানে তুমি বান্ডেল হিসাবে নিতে পারবা। আমাদের কিন্তু 31 আগস্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল। আর যেটা হচ্ছে ইংলিশ বইটা, এখন হচ্ছে আর ডিসকাউন্ট নাই, সো এখন আর কুপন কোড আমরা দিতে পারবো না। সো তুমি বাই নাওতে গেলে তুমি হচ্ছে নিতে পারবা এখানে বইটা। সিস্টেম যেভাবে দেখো, আমাদের কিন্তু অলরেডি 508 কপির মতো হচ্ছে সেল হয়ে গিয়েছে, 508 জন স্টুডেন্ট পেয়ে গেছে। সো এইভাবে তুমি কিনতে পারবা। তো তোমাদের একটা প্রশ্ন থাকে, দুইটা প্রশ্ন, যে ভাই এইটা কি আমরা অফলাইনে পাবো? না, তোমরা হচ্ছে এটা এখানেই পাবা, এবং ভার্সিটি কোর্সটা হচ্ছে তোমাদের আলাদাভাবে পারচেস করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর আমার মনে হয় না কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস। আচ্ছা, আপনার কোর্স না কিনে বইটা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। কোর্স আলাদা, বই আলাদা, কোনোটার সাথে কোনো কানেকশন নাই। ঠিক আছে, যারা কোর্সে ছিল তাদেরকে আমি একদম শুরুতে একটা কুপন কোড দিয়ে দিয়েছিলাম, তারা হয়তো বা 50 টাকার মতো ডিসকাউন্ট পাইতো। ঠিক আছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই, কোর্সের সাথে বইয়ের কোনো রিলেশন নেই। ঠিক আছে, সো আশা করি তোমাদের আর কোনো মানে প্রশ্ন নাই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইংলিশটা খুব ভালোভাবে গুছায় নিতে চাও, এবং যারা আমার ওল্ড স্টুডেন্ট আছো তারা জানো সব কিছু, তো ওইভাবে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, যে একাডেমিকও ভাইয়ার কাছে পড়ছি, অ্যাডমিশনটাও ভাইয়ার কাছে পড়বো, কারণ তোমরা কিন্তু দেখবা যে একদম একাডেমিক ব্যাচগুলো বলো, গ্যালাকটিকোস বলো, কিংবা ইভেন এফআরবিতেও কিন্তু আমি অ্যাডমিশনটাকেই বেশি ফোকাস করি। কারণ এইচএসসি রেজাল্ট এইটার তোমার মেয়াদ থাকবে 2 মাস অন্তত। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে তুমি ভার্সিটিতে কোন ভার্সিটিতে পড়তেছো, অন্তত তোমার 5 থেকে 7 বছর ওই পরিচয়টা বহন করতে হবে। ঠিক আছে, সো এটা একটু বড় জার্নি। সো যার যেটাই ড্রিম হোক, একদম টপ পজিশন করতে চাইলেও তোমার জন্য এটা ভালো একটা কোর্স হবে। একদম তুমি যদি চান্স পাইতে চাও, তাও তোমার জন্য ভালোই একটা চয়েস হবে। সো আশা করি আর কোনো হচ্ছে তোমাদের প্রশ্ন নেই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে। আমাদের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার 6টা থেকে ক্লাস হবে, 6টা থেকে 8টা, 8:30, 8:30টার বেশি কোনো ক্লাস যাবে না। তো আমাদের মোটামুটি এখানে কয়টা ক্লাস, 26টা ক্লাস দেওয়া, তো বলা যায় 14ই ডিসেম্বর পর্যন্ত আমাদের রুটিন কিন্তু দেওয়া আছে। ওয়েবসাইটে হয়তো আপডেটের কাজ চলতেছে, সো ওখানে পেয়ে যাবে। এবং পেইড গ্রুপেও কিন্তু অলরেডি আমাদের আর্কাইভ ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে। সো খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও, আশা করি কোনো সমস্যা হবে না। এবং আজকে যে কথাগুলো বললাম, কথাগুলো মাথায় রাখো। কোর্সে ভর্তি হওয়ার চেয়েও তোমরা যদি চান্স পাও, এটা তোমার জন্য ভালো। বিশেষ করে রিটেনের যে কথাগুলো বলছি, রিটেনের ব্যাপারটাকে গুরুত্ব দিও। হ্যাঁ, শুধু গ্রামারে ফোকাস না করে, যারা ভার্সিটিতে আসো শুধু গ্রামারে ফোকাস না করে বা না করে একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর চর্চা করো। আর যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আসো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু পেপারটা পড়ো, সংবাদপত্রটা পড়ো, একটা ইংরেজি দৈনিক পড়ো, ঠিক আছে, আর একটা বাংলা একটা দৈনিক পড়ো। তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা পড়ো, বাট পড়ো। তুমি একটা আর্টিকেল হইলেও পড়ো। ওই জিনিসটা না তোমাকে মানে ইমপ্লিসিটলি লেখাতে যে হেল্প করবে, তুমি না মানে তোমার মধ্যে একটা চেঞ্জ দেখবা। তুমি দেখবা যে কিভাবে টেন্সের ইউজগুলো করতেছে, কিভাবে হয়তো প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচারের একটা কিছুকে বোঝাচ্ছে, হেডলাইনগুলো কত ক্যাচি ভাবে লেখা যায়। সো এই ব্যাপারগুলো একটু দেখো। কারণ আমি কিন্তু রিটেনের আলাদা কোনো প্রিপারেশন নিইনি। আমার যদি বলা হয় যে ভাই আপনি রিটেনে এত মার্কস কিভাবে পাইছেন, এটার দুইটা কারণ। এক হচ্ছে আমি কলেজের টিচারদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা ক্লাসে আমাকে টুকটাক এগুলা বলছিল। আর তারপরে আমি কৃতজ্ঞ হচ্ছে আমার রিডিং হ্যাবিটের প্রতি। আমি প্রচুর সংবাদপত্র পড়তাম, এখন আনফরচুনেটলি পড়ার অতটা সময় হয় না, বা এখন আসলে ওই ধরনের ইন্টারেস্টটাও নাই। বাট ওই জিনিসটা আমাকে খুব বেশি হেল্প করছে। এবং বাংলাতেও কিন্তু রাইটিং, আমি যেহেতু 34 পাইছিলাম, বাংলা রাইটিংয়েও ভালো করছিলাম। কেন ভালো করছিলাম? রেগুলার পেপার পড়তাম, তাই জিকেতেও ভালো করছিলাম। কারণ জিকে তো আমাদের না, জিকে হচ্ছে রিটেন থাকতো না, এখনো নাই। সো এই তো, একটু ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও। আর জেনারেলাইজড কথাবার্তা হচ্ছে, যত পারো ফোন টোন কম ইউজ করে এখন একটু পড়াশোনা করো, 3-4 মাস পড়াশোনা করো। আই থিঙ্ক যে কোনো জায়গাতেই হচ্ছে তোমাদের জন্য কাজে লাগবে। আর আরেকটা কথা হচ্ছে বিভাগ পরিবর্তনের কথা আমি বলবো। বিভাগ পরিবর্তনেরটা কাদের জন্য জানো? যাদের ধরো হুট করে রেজাল্টটা যদি কোনো কারণে একটু খারাপ হয়ে যায়, এবং তুমি যে কোনো ভার্সিটিতে একটা সিট হলেও পড়তে চাও, তো তারা একটু হচ্ছে বিভাগ পরিবর্তনেরটা করতে পারো। সো আমি এভাবেই হচ্ছে
মানে আমি সোজা কথা তোমাদেরকে একটা টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাব, যে তোমার কোনো কারণে মেডিকেল হইলো না, তুমি যাতে ঢাবি মানে যেটা বিভাগ পরিবর্তন ইউনিট সেটাতে দিয়ে, ওখানে কিন্তু সায়েন্স থেকে যারা হচ্ছে চান্স পায় তারা কিন্তু ম্যাক্সিমামই মেডিকেলে চান্স না পাওয়ার পরে চান্সটা পায়, কারণ তাদের জিকেও পড়া থাকে, ইংলিশও ভালোই পড়া থাকে। সো তোমাদের ওই ফানেলটার মধ্যে নিয়ে যাব। সো চান্স আসলে সব ভর্তি পরীক্ষায় সবার চান্স হবে না, বাট তোমার মানে স্ট্রং ভাবে মানে স্ট্রং প্রিপারেশন থাকা উচিত, স্ট্রং মেন্টালিটি থাকা উচিত, যাতে কোথাও না কোথাও চান্স হয়ে তুমি পরবর্তীতে ভালো করতে পারো। ঠিক আছে, তো আর বেশি কথা না, সবাই হচ্ছে ভালো থাকো, সবার সাথে দেখা হবে 7 তারিখের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।